আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শরীফ মাহমুদ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। আজকের আমাদের মূল শ্রেণীর কার্যক্রম হচ্ছে নবম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র, আর আলোচ্য বিষয় হচ্ছে টাগ কোশ্চেন। শিক্ষার্থীবৃন্দু, এই ক্ষেত্রে আমাদেরকে প্রথম জানতে হবে হোয়াট ইজ টাগ কোশ্চেন, তার মানে টাগ কোশ্চেনটা কী। তো টাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া বা সংক্ষিপ্ত আকারে স্পষ্ট করা। অর্থাৎ আমরা যখন কথোপকথন অর্থাৎ একজন আরেকজনের সাথে কথা বলি, বক্তা এবং শ্রোতা দুজনের মধ্যে কথা বলার সময় ওই কথার সম্মতি বা স্বীকৃতি পাওয়ার জন্য আমরা বাক্যের বা কথার শেষে যেই অংশটুকু যোগ করি বা জুড়ে দিই, এই সংক্ষিপ্ত জুড়ে দেওয়া অংশটার নামই হচ্ছে টাগ কোশ্চেন। আমি আবার বলছি, হোয়াট ইজ টাগ কোশ্চেন এই বিষয়ে যদি আমরা আলোচনা করি, আমরা সংক্ষেপে বলবো যে বক্তা ও শ্রোতা অথবা দুইজন কথোপকথনের সময় যদি একজনের কথা বক্তার কথা শ্রোতা থেকে সম্মতি পাওয়ার জন্য বা সম্মতি দেওয়ার জন্য যেই অংশটুকু আমরা জুড়ে দেই তার নামই হলো টাগ কোশ্চেন। যেমন আমরা ব্ল্যাকবোর্ডে লিখার আগে আমরা একটা বাক্য লিখি নেই। এখানে লেখা আছে রফিক ইজ এ গুড বয়। এটা একটা সেন্টেন্স। টাগ কোশ্চেন করার ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স দেওয়া থাকবে যাকে বলা হয় টাগ স্টেটমেন্ট। তবে এই টাগ স্টেটমেন্ট থেকে টাগ কোশ্চেন তৈরি করতে হবে। তবে কীভাবে করব? আমাদেরকে প্রথম কাজ করতে হবে, যেইভাবে স্টেটমেন্টটি দেওয়া থাকবে ঠিক হুবহু বা একইভাবে বা অনুরূপভাবে সম্পূর্ণ পরিপূর্ণভাবে ওই টাগ স্টেটমেন্ট বা বাক্যটি আমাকে লিখতে হবে। তাহলে লেখা আছে রফিক ইজ এ গুড বয়। আমি লিখলাম। এখানে পার্থক্য হলো স্টেটমেন্টের শেষে দেওয়া আছে ফুল স্টপ, কিন্তু টাগ কোশ্চেন করার সময় আমাকে ফুল স্টপের পরিবর্তে বসাতে হবে, কমা চিহ্ন দিতে হবে। এবার দ্বিতীয় কাজ হলো, প্রথম কাজ হলো স্টেটমেন্টের শেষে কমা চিহ্ন দেওয়া। দ্বিতীয় কাজ হলো যে প্রশ্নটি আমি করব সেই প্রশ্নটি অবশ্যই হতে হবে স্টেটমেন্ট বা দেওয়া অংশটি যদি অ্যাফার্মেটিভ হয়, আমরা টাগ কোশ্চেন করার জন্য যে অংশটি লিখব সেটা করতে হবে নেগেটিভ, অর্থাৎ কোশ্চেন বা প্রশ্ন করার জন্য করতে হবে নেগেটিভ। তাহলে রফিক ইজ এ গুড বয়, এই সেন্টেন্স বা স্টেটমেন্টটি অবশ্যই অ্যাফার্মেটিভ। তার অর্থ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে রফিক ভালো ছেলে, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে যে সকল বাক্য দ্বারা আমরা স্বীকৃতি বা হাবোধক বা আছে বা ইতিবাচক অর্থ বোঝায় তাদেরকে বলা হয় অ্যাফার্মেটিভ। তাহলে স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, এই ক্ষেত্রে আমাকে করতে হবে নেগেটিভ। তো নেগেটিভ কোশ্চেন করার নিয়ম হলো কোশ্চেন। এক্ষেত্রে আমাদেরকে আমরা পূর্বের ক্লাসে বা নিচের ক্লাসগুলিতে আলোচনা করেছি যে কীভাবে কোশ্চেন বা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই জানো যে স্টেটমেন্ট কোশ্চেন বা ইন্টারগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো শুরুতেই অক্সিলারি ভার্ব, বাক্যের শুরুতেই অক্সিলারি ভার্ব। ঠিক এখানেও আমাকে এই টাগ কোশ্চেন করার জন্য প্রথমে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। বাক্যের সাবজেক্ট ও পার্সন অনুসারে, বাক্যের সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এরপরে যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় তাহলে তার সাথে নট যোগ করতে হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই কন্ট্রাকশন বা এই যুক্ত নটটা হবে সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ যে কোনো অক্সিলারি ভার্বের সাথে যখন আমরা নট যোগ করি সেটা সংক্ষিপ্ত রূপে লেখা হয়। তাহলে আমরা যদি রফিক ইজ এ গুড বয় এই স্টেটমেন্টের টাগ কোশ্চেন করি, তাহলে আমাদের প্রথম শর্ত হলো স্টেটমেন্টের শেষে কমা চিহ্ন দেওয়া। আমরা প্রথম শর্ত পূরণ করলাম। দ্বিতীয় শর্ত হলো কোশ্চেন তৈরি করা। এই ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব, এ বাক্যের অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, বসাইলাম ইজ। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে কোশ্চেন করতে হবে নেগেটিভ। তো নেগেটিভ করার ক্ষেত্রে নট যোগ, নট সংক্ষিপ্ত রূপ হলো নট, ইজন্ট। তারপরে সাবজেক্টের প্রনাউন সবসময় মনে রাখতে হবে। টাগ কোশ্চেনের সূত্র আর সাধারণ কোশ্চেনের পার্থক্য হলো টাগ কোশ্চেনের বেলা শুধুমাত্র অক্সিলারি ভার্ব, এরপরে শুধুমাত্র সাবজেক্ট বসে বা সাবজেক্টের না প্রনাউন রূপটা বসে। আর কোশ্চেনের ক্ষেত্রে পুরো বাক্যটাই লিখতে হয়। তো এখানে আমরা রফিক, আমাকে এখন জানতে হবে স্টেটমেন্টের সাবজেক্ট হলো রফিক। রফিক কোন পার্সন, কোন নাম্বার? শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো রফিক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
ম্যাসকুলিন জেন্ডার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন জেন্ডার। তাহলে এই ক্ষেত্রে প্রনাউন কি হবে? অবশ্যই প্রনাউন হি। তাহলে ইজন্ট হি এর শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে 4টা শর্ত বা 4টা নিয়ম অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। প্রথম কাজটা হলো স্টেটমেন্টের শেষে কমা চিহ্ন দেওয়া। দ্বিতীয় কাজ হলো কোশ্চেনের স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হলে কোশ্চেন করতে হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট নেগেটিভ হলে কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। তৃতীয় শর্ত হলো স্টেটমেন্টের যে সাবজেক্ট থাকবে সেটি নাউন বা প্রনাউন থাকলে সেটা অবশ্যই প্রনাউন আকারে লিখতে হবে। আর শেষ বা চতুর্থ শর্তটি হলো স্টেটমেন্ট কোশ্চেন পরে বা প্রদত্ত সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই হলো প্রথম সূত্র। এবার আমরা যা শিখব, আমাদেরকে মূলত টাক কোশ্চেন করার জন্য যে যে বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে বা শিখতে হবে, তার প্রথম দিকটা হলো প্রথমে মনে রাখতে হবে টাক কোশ্চেনের জন্য ব্যবহৃত অ্যাক্সিলারি ভার্বের সাথে নট যোগ করলে সেটার সংক্ষিপ্ত রূপগুলো কি তোমরা বইতে দেখে নিতে পারবো, বাড়িতে হবে দেখে নিতে। দেখো আমরা যদি লক্ষ্য করি, যেমন ইজ এর সাথে যদি নট যোগ করলাম, এখানে যেটা দেখানো ছিল এটার সংক্ষিপ্ত হলো ইজন্ট, ইজন্ট। এইভাবে এম এর সাথে এম যোগ নট, এম যোগ নট, এটাকে বলা আরেন্ট, আর এন অ্যাপিস্ট্রফি টি, আরেন্ট। আর এর সাথে প্লাস নট, aren't, was plus not, wasn't। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে কোশ্চেন করতে হলে অবশ্যই সেখানে অ্যাক্সিলারি ভার্ব লাগবে, একটু আগে আমি বলছি। তবে অ্যাক্সিলারি ভার্ব ইংরেজি গ্রামারে বা ইংরেজি ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত মোট অ্যাক্সিলারি ভার্বের সংখ্যা হলো 24টি। এর মধ্যে সাধারণত 11টিকে বলা হয় সাধারণ অ্যাক্সিলারি ভার্ব, বাকি 13টি হলো মডেল অ্যাক্সিলারি ভার্ব। তাহলে আমরা এই অ্যাক্সিলারি ভার্বগুলি সম্পর্কে আগে আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আমরা প্রত্যেকের বই দেখে আমরা অন্তত এই অ্যাক্সিলারি ভার্বগুলি শিখে নিব। যে প্রত্যেকের বই খুললেই লক্ষ্য করতে পারবা যে প্রত্যেকটি বই সামনে দেওয়া আছে, বইতে পাওয়া যে অ্যাক্সিলারি ভার্বগুলি। আমি বলছি মোট অ্যাক্সিলারি ভার্বের সংখ্যা হলো 24টি। এর মধ্যে 11টি হলো সাধারণ অ্যাক্সিলারি আর 13টি হলো মডেল অ্যাক্সিলারি, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি এদেরকে বলা হয় সাধারণ অ্যাক্সিলারি। আর যেমন আমরা ডু, ডাজ, ডিড, মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, ইউজ, দেয়ার, নিড, ওট ইত্যাদি এরকম মোট সংখ্যা আছে 13টি। এই 13 এবং 11 মোট অ্যাক্সিলারি ভার্বের সংখ্যা হবে 24টি। তাতে আমাকে টাক কোশ্চেন করতে হলে অবশ্যই এই অ্যাক্সিলারিগুলি কোনো না কোনো একটা ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমরা স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে কী করতে হবে তাও দেখানো হয়েছে। তোমরা অবশ্যই ব্ল্যাকবোর্ডে লক্ষ্য করছো বা দেখতে পাচ্ছ যে স্টেটমেন্টের যে অ্যাফার্মেটিভ রূপকে নেগেটিভ করার জন্য ব্যবহৃত নট অ্যাক্সিলারি ভার্বের সাথে বসলে কীভাবে সংক্ষিপ্ত রূপে হয় সেটা আমরা কয়েকটা উদাহরণ এখানে দিয়েছি, বাকিগুলি তোমরা বইতে দেখে নিবা। এবার আমরা বুঝতে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে যদি কোনো বাক্যের মধ্যে অ্যাক্সিলারি ভার্ব না থাকে তবে আমরা কিভাবে টাক কোশ্চেন তৈরি করব, ঠিক আছে? এবার লক্ষ্য করে দেখো বন্ধুগণ, এখানে লেখা আছে, যদি লিখলাম রোকেয়া, রোকেয়া গোজ টু স্কুল, একটা ছোট্ট বাক্য লিখলাম রোকেয়া গোজ টু স্কুল। এখন এই বাক্যটি টাক কোশ্চেন করার জন্য যদি আমরা বলি তবে লক্ষ্য করলে দেখব প্রদত্ত সেন্টেন্সের কোথাও অ্যাক্সিলারি ভার্ব নাই। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সে বা টাগ স্টেটমেন্টে অর্থাৎ যে অংশটি দেওয়া থাকবে ওই অংশের মধ্যে যদি কোনো অ্যাক্সিলারি ভার্ব না থাকে তবে সেন্টেন্সটি টেন্স অনুসারে, ওই সেন্টেন্সটি কোন টেন্সের আছে টেন্স অনুসারে এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে, প্রদত্ত সাবজেক্টের টেন্স অনুসারে ও সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে আমাকে টাক কোশ্চেন অ্যাক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো টাগ স্টেটমেন্টে অ্যাক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, যেহেতু আমাদের টাক কোশ্চেন করতে হলে অবশ্যই অ্যাক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে যদি স্টেটমেন্টের মধ্যে অ্যাক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে প্রদত্ত সেন্টেন্সের বা স্টেটমেন্টের ভার্বের টেন্স অনুসারে ডু, ডাজ অথবা ডিড বসাইতে হয়।
এক্ষেত্রে মনে রাখতে হবে যদি স্টেটমেন্টের স্টেটমেন্টটি ভারত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে ডু অথবা ডাজ, শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, বাকি সকল ক্ষেত্রে ডু বসাইতে হয়। তাহলে আমরা লক্ষ্য করলাম এখানে রোকেয়া গোজ টু স্কুল, নিয়ম অনুযায়ী আমাকে প্রথমে স্টেটমেন্টটা লিখতে হবে। রোকেয়া goes to স্কুল, স্টেটমেন্টের শেষে কমা। এবার নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই বিধায় সেন্টেন্সের মূল ভার্ব হলো গোজ, গোর সাথে ইয়াস যোগ, ভার্বের সাথে ইয়াস যোগ থাকে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো এই ক্ষেত্রে গোজের অতএব বুঝতে হবে আবার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অক্সিলারি ভার্ব বসাইতে হবে ডাজ। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, তার সাথে যোগ করতে হবে নট, তাহলে ডাজন্ট। এবার দেওয়া আছে রোকেয়া, রোকেয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফেমিনিন জেন্ডার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ফেমিনিন জেন্ডার, তাহলে তার জন্য আসবে শি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমত একটি বিষয় অন্তত নিশ্চিত হতে পেরেছি যে তা কোশ্চেন করার জন্য আমাকে কি কি কাজ করতে হবে। একটা বিষয় অবশ্যই সবাইকে এর মধ্যে বুঝে নেওয়া উচিত, বুঝতে হবে, সেটি হলো যে টাক কোশ্চেন করার জন্য যে প্রথম 4টি সূত্র, এর মধ্যে আরেকটি যোগ হয়েছে যে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় যে নট যুক্ত হবে, সেই কন্ট্রাকশনটি অবশ্যই সংক্ষিপ্ত রূপে বলা হয়। কন্ট্রাকশন বা নেগেটিভ পূর্ণাঙ্গ রূপটা সংক্ষিপ্ত রূপ করা সবসময় সংক্ষিপ্ত রূপে লিখতে হবে। এই ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে বই যেমন কিছু কিছু ক্ষেত্রে আছে একই ধরনের, আমরা যদি লক্ষ্য করি যেমন আই এর সাথে আই যোগ উডও হয়, আই উড দেখি, আবার আই এর সাথে হ্যাডও হয়। এখন আই এর সাথে উড যোগ করলে কি হবে, আই এর সাথে হ্যাড যোগ করলে দুইটার ক্ষেত্রে আই উড অথবা আই হ্যাড। এই সংক্ষিপ্ত রূপ হলো আই হ্যাভস টু বি ডি, আই হ্যাভস টু বি ডি। এখন এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে এই আই হ্যাভস টু বি ডি উড এবং হ্যাড কোন ক্ষেত্রে আমি উড ব্যবহার করব, কোন ক্ষেত্রে হ্যাড, এটা আমি এই শব্দটি কিভাবে বোঝা যাবে যে এখানে উড না হ্যাড, আই উড পড়বো না আই হ্যাড পড়বো, এটা এই সূত্র বোঝার জন্য মনে রাখতে হবে যদি স্টেটমেন্টের মধ্যে উড মডেল ভার্ব দেওয়া থাকে বা উড হিসাবে মডেল অক্সিলারি হিসাবে উড দেওয়া থাকে, এরপরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন যদি লিখি আই উড গো টু স্কুল, আই উড গো টু স্কুল, তাহলে এই ক্ষেত্রে উডের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা টাক কোশ্চেন লিখবো উড, উডন্ট, উড স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ থাকার কারণে নট, উডন্ট আই। আর যদি টাগ স্টেটমেন্টের মধ্যে এইভাবেই লেখা থাকতে পারতো আই হ্যাড গন টু স্কুল, আই হ্যাড গন টু স্কুল, তাহলে বুঝতে হবে এখানে মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল, এই জন্য হ্যাড। হ্যাডের ক্ষেত্রে আমরা লিখতে হবে হ্যাডন্ট আই, হ্যাডন্ট আই। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা তোমরা বই লক্ষ্য করলে বইতে স্পষ্ট বা বইতে সুন্দর করে সাজানো আছে, তোমরা বই দেখলেই বুঝতে পারবা যে কিভাবে কখন আমরা উড লিখবো, কখন আমরা হ্যাড লিখবো। আর বাকি কন্ট্রাকশনগুলি মোটামুটি সবগুলি সম্পর্কে ধারণা বইতে একবারেই স্পষ্টই আছে। যাই হোক এবার আমরা আজকে যেটা আলোচনা করব দ্বিতীয় অংশে কাজ ছিল শিক্ষার্থী বন্ধুগণ এবার পরের অংশ থেকে লক্ষ্য করো, আমরা প্রথমত যতটুকু আলোচনা করেছি সেটা হলো একটা টাক কোশ্চেন তৈরি করার সাধারণ নিয়ম। সাধারণ বলতে যেই নিয়মটি আমাদেরকে সকল ক্ষেত্রে মানতে হবে। এবার আমরা সেন্টেন্স ভিত্তিক, বিশেষ করে আমরা কিভাবে বুঝবো কোন সেন্টেন্সের সাবজেক্ট
কীভাবে পরিবর্তন হয় মনে রাখতে হবে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি উই অথবা দে ব্যতিরেকে, উই অথবা দে ছাড়া কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি উই অথবা দে ছাড়া কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার, সে বস্তুবাচক আর অবস্তুবাচক হোক, অবস্তুবাচক প্লুরাল নাম্বার হলে তার জন্য প্রনাউন বসাইতে হবে দে। যেমন আমি লক্ষ্য করো, এখানে আছে উই ইট রাইস, উই ইট রাইস, এখানকার সাবজেক্ট হলো উই। যদি আমরা টাগ কোশ্চেন করি তাহলে নিয়ম অনুযায়ী এই বাক্যের মধ্যে অ্যাক্সিলারি ভার্ব নাই, তার মানে অ্যাক্সিলারি ভার্ববিহীন টাগ স্টেটমেন্ট। টেন্স অনুযায়ী তাহলে কি করতে হবে, সেন্টেন্সের বা প্রদত্ত সেন্টেন্সের টেন্স অনুসারে ডু অথবা ডাজ অথবা ডিড। আমরা লক্ষ্য করে দেখলাম এই সেন্টেন্সের মূল ভার্ব ইট প্রেজেন্ট ফর্ম, তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট হলো প্লুরাল নাম্বার, এর জন্য বসাইতে হবে ডু, তার সাথে নটের সংক্ষিপ্ত রূপ নট, ডোন্ট। এবার সাবজেক্টের প্রনাউন দেওয়াই আছে উই, এখানে প্রনাউন দেওয়া আছে উই লিখলাম। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো, যেমন আমি দেখলাম ট্রিজ, TREES, ট্রিজ, গিভ আস শেড। আচ্ছা, ট্রিজ গিভ আস শেড, এই ক্ষেত্রে পদ্ধতি স্টেটমেন্টের কোথাও অ্যাক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে তার জন্য প্রনাউন। এখন আমাকে এখানে ভার্ব অ্যাক্সিলারি ভার্ব বসানো বা ব্যবহার করার আগে বুঝতে হবে আমি কি ডু বসাবো না ডাজ বসাবো। এই কথাটাই বলতে চাইছি, যদি স্টেটমেন্টে উই অথবা দে ছাড়া অন্য কোনো নাউন থাকে, উই অথবা দে ছাড়া ব্যবহৃত নাউন যদি প্লুরাল নাম্বার হয়, উই আর দে তো হলো প্রনাউন, কিন্তু সাবজেক্ট আছে এখানে নাউন আকারে, যেমন ট্রিজ নাউন, এটা আছে প্লুরাল নাম্বার। তাহলে বলা হলো যদি উই অথবা দে ছাড়া কোনো সেন্টেন্স বা স্টেটমেন্টের সাবজেক্ট যদি প্রনাউন হয়, তাহলে তার ক্ষেত্রে ব্যবহৃত টাগ কোশ্চেন করার সময় তার জন্য প্রনাউন হিসেবে দে বসাইতে হয়। তাহলে দের সাথে আমরা জানি দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার সাথে অ্যাক্সিলারি ভার্ব আসবে ডু, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তার জন্য বসাইলাম নট, ডোন্ট, এরপরে প্রনাউন আসবে দে, ডোন্ট দে। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে বুঝবো যে আমরা কোন কোন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আকারে বুঝবো, কোন কোন সেন্টেন্সগুলি আমরা নেগেটিভ আকারে বুঝবো, সেটা আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে বন্ধুগণ, শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি কথা তোমাদের অবশ্যই বইতে দেখতে পাবা বা তোমাদেরকে বুঝতে হবে, আমরা লেখা আছে যদি কোনো স্টেটমেন্টের মধ্যে টাগ স্টেটমেন্টের মধ্যে বা টাগ স্টেটমেন্টের সাবজেক্ট যদি এভরিবডি অথবা এভরিওয়ান, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, no one, অবলিক নান ইত্যাদি থাকে। তবে টাগ কোশ্চেন করার সময় তার জন্য প্রনাউন হিসাবে দে বসাইতে হয়। টাগ কোশ্চেন করার সময় প্রনাউন দে বসাইতে হয়। আবার বলছি, যদি কোনো টাগ স্টেটমেন্টের সাবজেক্ট আকারে এভরিবডি অথবা এভরিওয়ান, সামবডি অথবা সামওয়ান, নোবডি অথবা নান, অথবা এভরিবডি, সামবডি, সামওয়ান, নান ইত্যাদি থাকে, তবে টাগ কোশ্চেন যখন আমরা করব বা এনিবডি, এনিওয়ান যাই থাকুক, এদের জন্য যখন আমরা টাগ কোশ্চেন করব তখন তাদের জন্য প্রনাউন হিসাবে দিয়ে বসাইতে হবে। যেমন যদি লিখি এভরিবডি হ্যাডস এ লায়ার, everybody hates
এ লায়ার। এই ক্ষেত্রে টাগ কোশ্চেন করার জন্য নিয়ম অনুযায়ী প্রথমে টাগ স্টেটমেন্ট লিখলাম, এভরিবডি হ্যাডস এ লায়ার, এ লায়ার। এবার টাগ কোশ্চেন করার নিয়ম অনুযায়ী, যেহেতু এখানে সেন্টেন্সে কোনো অ্যাক্সিলারি ভার্ব নাই, আগের নিয়ম অনুযায়ী আসবে ডু অথবা ডাজ। ডু অথবা ডাজ ব্যবহার করার আগে বুঝতে হবে এখানকার সাবজেক্ট কোন নাম্বার কোন পার্সন, বা তার পরিবর্তিত যেই প্রনাউনটি হবে সেটি কোন নাম্বার ও কোন পার্সনের। আমরা বলেছি বা আমাদের সূত্রে বা নিয়মে বলা আছে, যদি স্টেটমেন্টের মধ্যে এভরিবডি অথবা এভরিওয়ান, সামবডি সামবডি, সামওয়ান, নান, এনিবডি এনিওয়ান ইত্যাদি থাকে, তবে তাদের জন্য প্রনাউন দে বসে। আমরা জানি দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, অতএব তার সাথে অ্যাক্সিলারি ভার্ব হিসাবে ডু বসাইতে হয়। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে তাকে নেগেটিভ করার জন্য নট, ডোন্ট। এবার এভরিবডির জন্য প্রনাউন বসাবো দে, ডোন্ট দে। এই ছিল বিষয়টা। আমি আবারও বলছি, কোনো টাগ স্টেটমেন্টের মধ্যে যদি এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নান অথবা এনিবডি এনিওয়ান ইত্যাদি থাকে, তবে টাগ কোশ্চেন করার জন্য সবসময় প্রনাউন হিসাবে দে ব্যবহার করতে হয়। এবার আরেকটি বিষয় উল্লেখ করা আছে, যে শিক্ষার্থীরা লক্ষ্য করলে দেখবা কোনো টাগ স্টেটমেন্টের মধ্যে যদি নোবডি থাকে, তার জন্য প্রনাউন দে বসাবো ঠিক, কিন্তু স্টেটমেন্ট হবে নেগেটিভ। অর্থাৎ টাগ যদি সেন্টেন্সের মধ্যে নোবডি থাকে, নোবডি নান, এখানেও ছিল নোবডি নান, বা নোবডি নান, নেভার, নো নট নাথিং, নো নট নাথিং, নেভার, নেইদার, নো নট নাথিং, নেভার, নেইদার, নোবডি, নোবডি নান, নোবডি নান ইত্যাদি থাকে, নান ইত্যাদি থাকে, তাদের জন্য টাগ স্টেটমেন্ট নান ইত্যাদি থাকলে বুঝতে হবে টাগ স্টেটমেন্টটি নেগেটিভ। নাথিং, নেভার, নেইদার, নোবডি, নান ইত্যাদি থাকলে বুঝতে হবে টাগ স্টেটমেন্টটি আছে নেগেটিভে। তাহলে তার জন্য ব্যবহৃত প্রনাউন দে অবশ্যই বসবে, কিন্তু স্টেটমেন্ট নেগেটিভ হওয়ার জন্য। যেমন আমি যদি লিখি নোবডি লাভস, লাভস এ লায়ার, লাভস, তাহলে টাগ কোশ্চেন করার জন্য আমাকে নিয়ম অনুযায়ী প্রথমে পূর্ণাঙ্গ স্টেটমেন্টটি লিখলাম, নোবডি লাভস এ লায়ার, ফুল স্টপের পরিবর্তে কমা চিহ্ন দিয়ে। এবার আগের মতো নোবডির জন্য প্রনাউন আসবে দে, দে থার্ড পার্সন প্লুরাল, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে তার জন্য ডু দে, ডু দে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করে আজকের ক্লাসের শেষ পর্যায়ে পৌঁছে যাব। আরেকটি বিষয় হলো, যদি কোনো টাগ স্টেটমেন্টের সাবজেক্ট দেয়ার থাকে, সাবজেক্ট দেয়ার, যদি কোনো টাগ স্টেটমেন্টের সাবজেক্ট দেয়ার থাকে, তবে প্রনাউন টাগ কোশ্চেন করার সময় তাদের ক্ষেত্রে প্রনাউন হিসাবে দেয়ার বসাইতে হবে। এবং স্টেটমেন্টের মধ্যে স্টেটমেন্টে যদি ইট দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও টাগ কোশ্চেন করার জন্য প্রনাউন হিসেবে ইট। যেমন আমরা যদি দুটি উদাহরণ লক্ষ্য করি, দেখলাম, আমি আবারও বলছি, কোনো টাগ স্টেটমেন্টের সাবজেক্ট যদি দেওয়ার থাকে, মেনি ফিশেস ইন দ্য রিভার, ফিশেস ইন দি রিভার, তাহলে এই ক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী
আমি লিখছি আর দ্বিতীয়বার লিখবো না, এখানে ফুল স্টপ ছিল, আমি যখন টাক কোশ্চেন করব তখন ফুল স্টপের পরিবর্তে কমা বসাই দিলাম, ঠিক আছে। এবার নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব, প্রদত্ত স্টেটমেন্টের অক্সিলারি ভার্ব দেওয়া আছে আর, স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, তার জন্য সংক্ষিপ্ত রূপ নটের নট, তাহলে আরন্ট। এই কথাটা বলছি যে এখানকার সাবজেক্ট দেওয়ার থাকলে তা অপরিবর্তী রূপে দেয়ার হিসাবে বসাইতে হয়। অর্থাৎ যদি টাগ স্টেটমেন্টের মধ্যে সাবজেক্ট দেওয়ার থাকে তাহলে টাগ কোশ্চেন করার সময় প্রনাউন নতুন করে না বসাইয়া ও দেয়ারে বসাইতে হয়। আর এটা বলছি যদি টাগ স্টেটমেন্টের সাবজেক্ট ইট থাকে, ইট অথবা কোনো ইতর প্রাণী অথবা বস্তুকে বোঝায়, কোনো ইতর প্রাণী অথবা বস্তুকে যদি তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হয়, যদি কোনো বস্তু বা ইতর প্রাণীকে বোঝায় সাবজেক্ট হিসাবে এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার জন্য, যেমন ইট ইজ এ বিগ স্নেক, বিগ স্নেক, ইট ইজ এ বিগ স্নেক। যদি আমরা টাগ কোশ্চেন করি তাহলে নিয়ম অনুযায়ী ইট ইজ এ বিগ কোশ্চেন, টাগ স্টেটমেন্ট লিখার পরে কমা দিয়ে প্রদত্ত সেন্টেন্সের অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, লিখলাম ইজ, অ্যাফার্মেটিভ অর্থের জন্য নেগেটিভ রূপ বসাইলাম নট, এবার আসবে প্রোনাউন হিসাবে ইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারলাম, যদি বা আমাদের বিষয়টা হলো যে আমাদের বুঝতে হবে, জানতে হবে, সেটা হলো যে যদি টাগ স্টেটমেন্টের মধ্যে সাবজেক্ট হিসাবে দেয়ার অথবা ইট থাকে, দেয়ার অথবা ইট থাকে, তবে টাগ কোশ্চেন করার ক্ষেত্রেও সেখানে আমরা দেয়ার অথবা এই প্রোনাউন রূপে দেয়ার অথবা ইট বসাবো। যাই হোক, সবাই এবার বাড়ির কাজ আমরা বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে আলোচনা করে নিব। এবার আমরা বাড়ির কাজ সবাই খাতা লিখে নিয়ে সলভ করবা, দেখবা যে Nita is going to school. B, they were reading a storybook. Nobody loves a dishonest man. Nobody loves a dishonest man. We have drawn the picture. এতে books give us knowledge. শিক্ষার্থী বন্ধুগণ, আবার দেখা হবে। আমরা পরবর্তী বিষয়তে পরবর্তী ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।